ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ধারিত হয় সেটা দেখব। একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়। এখানে একটা উদ্দীপক লেখা আছে, সি ইজ ইকুয়াল টু 200 প্লাস 0.5y এবং আই ইজ ইকুয়াল টু 300। প্রথমে এই উদ্দীপকে সি দিয়ে কি বোঝানো হয়েছে এবং আই দিয়ে কি বোঝানো হয়েছে সেই বিষয়টা আমরা খেয়াল করব। আমরা জানি সি দিয়ে প্রকাশ করে কনজাম্পশন ফাংশন অর্থাৎ ভোগ অপেক্ষক, আর আই দিয়ে প্রকাশ করে বিনিয়োগ ইনভেস্টমেন্ট। তাহলে এখানে এই দুইটা দেওয়া আছে, তার আলোকে 10 নম্বরের প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তাহলে প্রথমে খেয়াল করতে হবে ভারসাম্য জাতীয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হয়। তাহলে প্রথমে আপনি এখানে একটা সূত্র লিখলাম, y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স বার, অথবা এটা না লিখে লেখা থাকতে পারে y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এই কথাটা লেখা থাকতে পারে। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা এই যে সিম্বল দেওয়া আছে এখানে সি আই জি এক্স এম অথবা এক্স বার, এইগুলো দিয়ে কি প্রকাশ করে এইগুলা যদি আমি না জানি তাহলে আমার পক্ষে এখানে অঙ্ক করা সহজ হবে না। ক্লিয়ার এখানে তোটুকু? তাহলে প্রথমে খেয়াল করেন সি, সি দিয়ে হচ্ছে কনজাম্পশন ফাংশন অর্থাৎ ভোগ অপেক্ষক, আই দিয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ, জি দিয়ে হইতেছে সরকারি ব্যয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স বার হচ্ছে নিট এক্সপোর্ট বা নিট রপ্তানি। এখানে নিট রপ্তানি কোনটা? যেটা আয় এবং ব্যয়, আমদানি রপ্তানি থাকে না, এই আমদানি রপ্তানিকে আমরা বলবো নিট রপ্তানি। এখন এই জিনিসটাই দেখেন এই পর্যন্ত মিল আছে, কিন্তু এইটার বদলে দেওয়া হয়েছে এই এতটুকু এক্স মাইনাস এম। এক্স হচ্ছে কি রপ্তানি আর এম হচ্ছে আমদানি। এই আমদানি রপ্তানির পার্থক্যকে এখানে নিট রপ্তানি বলা হয়। ক্লিয়ার এখানে এতটুকু? আর তাকে প্রকাশ করা হয় এক্স বার দিয়ে। ক্লিয়ার এখানে এতটুকু? তাহলে এই বিষয়গুলো যদি আমার জানা থাকে তাহলে আমি সহজে ভারসাম্য জাতীয় নির্ণয় করতে পারবো। এর বাইরে আর কোনো বিষয় এখানে যুক্ত হবে না। ক্লিয়ার এতটুকু? হয়তো আমাদের কম বিষয় নিতে হইতে পারে, যে দুইটা অবশ্যই দেওয়া থাকবে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, কিন্তু এর বেশি আর আসবে না। ক্লিয়ার এখানে এতটুকু? তাহলে অবশ্যই প্রথমে আমাকে সূত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। এখন আমাকে কি এখানে লিখে দিতে হবে সি দিয়ে কি বোঝায়, আই দিয়ে কি বোঝায়? y ইজ ইকুয়াল টু ভারসাম্য জাতীয় আয়, সি ইজ ইকুয়াল টু ভোগ অপেক্ষক, আই ইজ ইকুয়াল টু বিনিয়োগ, জি ইজ ইকুয়াল টু সরকারি ব্যয়, আর এক্স ইজ ইকুয়াল টু রপ্তানি আয়, এফ ইজ ইকুয়াল টু আমদানি ব্যয়, আর হচ্ছে এক্স বার যদি আমরা ব্যবহার করি এটাকে বলা হবে নিট রপ্তানি, অর্থাৎ এক্স বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এম কে প্রকাশ করা। তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা দিয়ে কি বোঝানো হয় এটা সম্পর্কে আমাদেরকে জানা থাকতে হবে। আমি আবারও বলি, ওয়াই ইজ ইকুয়াল টু ভারসাম্য জাতীয় আয় প্রকাশ করে। এই ওয়াই ইজ ইকুয়াল টু যে সকল সিম্বল গুলো ব্যবহৃত হবে, সি ভোগ অপেক্ষক, আই বিনিয়োগ, জি সরকারি ব্যয়, এক্স রপ্তানি আয়, এম আমদানি ব্যয়, আর এই আমদানি ব্যয়ের পার্থক্যকে বলা হবে নিট রপ্তানি। ক্লিয়ার এখন এতটুকু? এই সংখ্যাগুলো জানা থাকলে সূত্রের মধ্যে যেই সিম্বল গুলো ব্যবহার করা হয় তাহলে মান দেওয়া থাকলে সেই মানের সাপেক্ষে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারবো। তাহলে এখানে এই সূত্রগুলো প্রয়োগ করে যখন, খেয়াল করেন এই সূত্রগুলো কখন প্রয়োগ করব? যখন এই যে প্রত্যেকটা মান দেওয়া থাকবে, এই মান দেওয়া থাকলে আমি এই সূত্রটা প্রয়োগ করব। আমরা ভারসাম্য জাতীয় আয়ের আরো সূত্র শিখবো, কিন্তু যদি সি আই জি এক্স বার বা এক্স মাইনাস এম দেওয়া থাকে, এরকম মান দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। ক্লিয়ার? আবার ভারসাম্য জাতীয় আয়ের অন্য একটা সূত্র আছে, যদি ওইটার মান দেওয়া থাকে তাহলে ওইটা নির্ণয় করব, কিন্তু এখানকার মানগুলো দেওয়া থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা এখানে স্পষ্ট হলাম যে যেই মানগুলো দেওয়া থাকবে তার সাপেক্ষে এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে এর বাইরে আর সূত্র হওয়ার কোনো সুযোগ নাই, এর মানেগুলো আমার কি জানা থাকতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে উদ্দীপকে যে প্রশ্নটা করেছে, উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, তাহলে উদ্দীপক হতে প্রাপ্ত প্রথমে আমাদেরকে লিখতে হবে, একবারে পরীক্ষায় যেভাবে দিব সেভাবে লিখি। তাহলে প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। উদ্দীপক হতে প্রাপ্ত, উদ্দীপক হতে প্রাপ্ত প্রথমে কি দেওয়া আছে? এখানে সি এবং আয়ের মান দেওয়া আছে। তাহলে সি দিয়ে কি প্রকাশ করা হয়? ভোগ অপেক্ষক। আপনি ভোগ অপেক্ষক লিখলে হবে, না লিখলে সি ইজ ইকুয়াল টু শুধু লিখবেন। সি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 200 প্লাস 0.5 ওয়াই।
ওয়াইটা বড় হাতের দেওয়া আছে, বড় হাতেরই লিখবো। এরপরে কি দেওয়া আছে আমাদের? আয়ের মান। তাহলে আয়ের মানকে কি লিখবো? বিনিয়োগ প্রকাশ করেছি। তাহলে আয় হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগ আয় ইজ ইকুয়াল টু কত? 300 দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো সূত্র প্রয়োগ করবো ভারসাম্য জাতীয় আয়ের। তো ভারসাম্য জাতীয় আয়ের এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা আছে, তাই তো? আর নিচেরটায় দেখলে 5টা আছে, কিন্তু মান দেওয়া আছে কয়টার? 2টার। তাহলে আমি 2টা পর্যন্তই লিখবো, যার যার মান দেওয়া থাকবে সেই পর্যন্তই লিখবো। হ্যাঁ, যতটার মান দেওয়া থাকবে আমি অতটা পর্যন্ত লিখবো। কোনো প্রশ্ন আছে এখন? আচ্ছা, তাহলে আমরা লিখবো আমরা জানি। যেহেতু সূত্র প্রয়োগ করবো এখন, তাহলে লিখবো আমরা জানি। আমরা জানি কি চাওয়া হয়েছে? কি? ভারসাম্য জাতীয় আয়। তো গুড, ভারসাম্য জাতীয় আয়। জাতীয় আয়কে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে, সি প্লাস আয়ের মান দেওয়া আছে। তাহলে এই পর্যন্ত আমরা স্টপ থাকবো। ক্লিয়ার এখন এতটুকু? এখন দেখেন, এই যে সি, সি এর মান কত? 200 প্লাস 0.5 ওয়াই। আয়ের মান কত দেওয়া আছে? 300। তাহলে 300। এখানে আর কোনো প্রশ্ন আছে? তাহলে এখন যদি আমি এটা কি করি, যোগ করি, সংখ্যাগুলো আমরা প্রথমে যোগ করব, আর যেটা ওয়াই আছে সেটা রেখে দিব। তাহলে 200 আর 300 কত হয়? 500 প্লাস এখানে 0.5 ওয়াই কিছু করা যায় না, তাহলে এখানে 0.5 ওয়াই থেকে যাবে। বাম পাশে কি রয়েছে? ওয়াই রয়েছে, তাহলে এটা বা চিহ্ন দিব, ওয়াই আনলাম। এখন খেয়াল করে, এটা ওয়াই, এটা ওয়াই, তাহলে ওয়াইটা এক পাশে রাখি, 0.5 ওয়াই। আমরা জানি সমানের এই পাশে যদি চলে আসে তাহলে কি চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে ওয়াইটা এই পাশে চলে আসছে, প্লাস ছিল, এই পাশে কি হয়েছে? মাইনাস হয়েছে। এবার খেয়াল করেন, এখানে ওয়াই কয়টা? এখানে ওয়াই কয়টা? কোনো চিহ্ন না দেওয়া থাকলে, 1 2 3 না দেওয়া থাকলে আপনি এটাকে 1 ধরবো মনে মনে। তাহলে 1 থেকে 0.5 চলে গেলে কত থাকে? 0.5 ওয়াই ইজ ইকুয়াল টু 500। এখন ওয়াই ইন্টু অবস্থায় আছে, ওয়াই রেখে দিলাম, তাহলে 500 নিচে চলে যায় 0.5। এখন যদি আমি এটা ভাগ করি কত হয়? 500 রে 0.5 দিয়ে ভাগ করেন তো, দেখেন তো কত আসে। যদি আমরা 0.5 দিয়ে 500 কে ভাগ করি তাহলে 1000 আসে। তাহলে লাস্টে অতএব ওয়াইয়ের উপর একটা বার চিহ্ন দিবেন। ওয়াইয়ের উপরে কি দিবেন? বার চিহ্ন। দিলে হবে, না দিলে হয়, কিন্তু আমরা দিয়ে দিব। এটাকে দিয়ে বোঝানো হয় ভারসাম্য জাতীয় আয়। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা এখানে কি পেলাম? অতএব নির্ণেয় ভারসাম্য জাতীয় আয় কত? 1000। এখন আমরা এখানে কোটি টাকা লিখে দিব। ক্লিয়ার এতটুকু? এখনো যদি কেউ ভুলে যান কোটি টাকা লিখতে, সমস্যা নাই, কিন্তু আমরা কোটি টাকা লিখে দেব। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আমরা কি করলাম? উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ধারিত হয় সেই বিষয়টা শিখতে পারলাম। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে, এটা নির্ণয় করতে যে সূত্রটা প্রয়োগ করা হয়েছে, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স বার, এখানে লেখা আছে কাকে দিয়ে কি বোঝানো হয়। যদি সি আই জি এক্স বার এদের মান দেওয়া থাকে, তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। এখন এখানে দেখেন চতুর্থ প্রশ্নটা, ঘ, সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে, অর্থাৎ এখানে কিন্তু দেখেন আগে কনজামশন বা ভোগ আর হচ্ছে বিনিয়োগ ছিল, এখন বলা হয়েছে সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে। তার মানে কি আগের যা ছিল সেটা আছে, আবার এর সাথে যুক্ত হবে সরকারি ব্যয়। তাহলে আমরা সূত্রটা যদি খেয়াল করি, সি এবং আই এটা নিয়ে কাজ করেছি। এখন সরকারি ব্যয় এখানে কি প্রকাশ করে? জি। দেখেন সরকারি ব্যয় জি দিয়ে প্রকাশ করেছি। এই সরকারি ব্যয় যদি যুক্ত হয় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের কোনো পরিবর্তন হবে কিনা। আমরা পূর্বের যে ভারসাম্য জাতীয় আয় পেয়েছি, এখন সরকারি ব্যয় যুক্ত করব। এখন যদি 625 টাকা যুক্ত করি তাহলে অবশ্যই বাড়বে অথবা কমবে। তো এখন আমরা যেহেতু যুক্ত করতেছি, অবশ্যই কি বাড়ার পসিবিলিটি আছে। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে দেখতে হবে। আমরা যেহেতু এখন জানি না, অঙ্কটা নির্ণয় করার পরে আমরা বলতে পারবো যে বাড়ছে অথবা কমেছে। তাহলে এখন আপনি লিখবেন, উদ্দীপক হতে সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয়ের যে পরিবর্তন হবে তার নিম্নে আলোচনা করা হলো। এতটুকু কথা লিখবেন আগে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা পূর্বের মতো লিখবো যে উদ্দীপক হতে প্রাপ্ত, উদ্দীপক হতে প্রাপ্ত। যেহেতু এখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যয় যুক্ত হলে, তাহলে পূর্বের যে সংখ্যাগুলো ছিল সেগুলো আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। তাহলে প্রথমে ছিল ভোগ অপেক্ষক, তারপরে ছিল বিনিয়োগ। এখন বলছে সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে, তাহলে আমি এখন লিখব সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে। সরকারি ব্যয়কে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? জি দিয়ে। তাহলে জি ইজ ইকুয়াল টু 625। এখন
আমরা যে পূর্বে সূত্র প্রয়োগ করেছি সেই সূত্রটাই প্রয়োগ করব, কিন্তু আগে ছিল সি প্লাস আই, কিন্তু এখন জি পর্যন্ত যাবে। আমি পূর্বেই বলেছি যে যার যার মান দেওয়া থাকবে সেই পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা লিখবো, আমরা জানি ভারসাম্য জাতীয় আয় y ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি পর্যন্ত যাব। তাহলে এখন পূর্বের মতোই y ইজ ইকুয়াল সি এর মান কত ছিল? 200 প্লাস 0.5y, 200 প্লাস 0.5y, আয়ের মান ছিল 300। তাহলে এখন জি এর মান কত? 625। যুক্ত হলে মানে কি যোগ হবে। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, তাহলে আমরা লিখি y ইজ ইকুয়াল টু, এই যে এটা সংখ্যা, এটা সংখ্যা, এটা সংখ্যা, তাহলে কত আসে? 300, 500, 1100, কত? 1125 প্লাস 0.5y। এখন y যেহেতু আছে দুই পাশেই, তাহলে এক পাশে নিয়ে আসি, y মাইনাস এটা এই পাশে চলে আসলে 0.5y ইজ ইকুয়াল টু 1125। বা এখানে যেহেতু y একা আছে, তাহলে মনে মনে এক ধরবো, এক থেকে বিয়োগ করব, তাহলে 0.5y। আপনারা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এটা করে ফেলতে পারেন সহজেই। এখন আমরা y আছে ইনটু অবস্থায় আছে, যেহেতু এটা ভাগ হয়ে যাবে, তাহলে 0.5 লাস্টে কত আসে? 2250। ওকে, 2250। অতএব ওয়াই এটার উপর একটা বার চিহ্ন দিবেন, তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা হয়েছে। এখন আমরা ভারসাম্য জাতীয় আয়টা কি বলছো ওরা? এখানে উদ্দীপকে কি বলা আছে? সরকারি ব্যয় 625 টাকা যুক্ত হলে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে কি রূপ পরিবর্তন ঘটবে? তোমার মতামত দাও বা বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। তো আমরা জানি 625 টাকা যুক্ত হওয়ার পরে ভারসাম্য একটা নতুন জাতীয় আয় পেয়েছি। তাহলে এটা বাড়ছে না কমছে এটা আমাকে খেয়াল করতে হবে, অর্থাৎ এটা বিয়োগ ফল নিতে হবে। বিয়োগ ফল থেকে আমরা বলতে পারবো যে পরিবর্তন হয়েছে কি হয়নি। তাহলে এটা আমরা পূর্বের মতো লিখি, নির্ণয় ভারসাম্য জাতীয় আয় 2250 কোটি টাকা। কোটি টাকা লিখলে হবে, আর যদি না লেখেন টাকা লিখলে হবে। এখন এখানে খেয়াল করেন, এই যে আমরা নতুন আয় পেয়েছি ভারসাম্য জাতীয় আয়, আমরা গতে পূর্বে ভারসাম্য জাতীয় আয় কত পেয়েছি? 1000। তাহলে আমরা লিখবো গতে প্রাপ্ত ভারসাম্য জাতীয় আয় y ইকুয়াল টু কি ছিল? 1000। এত কোটি লিখছিলাম, তাহলে কোটি টাকা লিখলাম। এবং বর্তমান ভারসাম্য জাতীয় আয় কত আসছে? y ইকুয়াল টু 2250 কোটি টাকা। আমরা কোটি টাকা শব্দটা ব্যবহার করব, না লিখলেও সমস্যা নেই। এখন দুইটাই ওয়াই, এবং এটাও ওয়াই বার ছিল, এটাও ওয়াই বার ছিল, যেহেতু এটা বর্তমান এখানে একটা 1 ধরে নিলাম। হ্যাঁ, তাহলে আমরা লিখবো এবং বর্তমান ভারসাম্য জাতীয় y1। তাহলে হ্যাঁ, না দিলেও সমস্যা নাই, কিন্তু ঘটনা হচ্ছে আমরা দিয়ে দিব। এটা দিয়ে বোঝানো হয়েছে মানে নির্ণয় ভারসাম্য জাতীয় আয়কে বোঝানো হয়েছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমরা যেহেতু বর্তমান 2250 ধরছি, তাহলে এটা নতুন একটা 1 লিখে দিলাম এখানে, যাতে বোঝা যায় যে এটা হচ্ছে নতুন। তাহলে এখন আমরা লিখবো অতএব, হ্যাঁ, জাতীয় আয়ের পরিবর্তন। জাতীয় আয়ের পরিবর্তন, পরিবর্তন বলতে আমরা সাধারণত কি বুঝবো? বিয়োগফল। তাহলে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু, বর্তমান থাকবে এখন ওয়াই বার মাইনাস ওয়াই বার, y1 বার মাইনাস ওয়াই বার। তার বর্তমানটা কত? 2250 মাইনাস ওয়াই বারের মান কত ছিল? 1000। বিয়োগ করলে কত আসে? 1250। অতএব ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 1250। যেহেতু আমরা এখানে কোটি টাকা ব্যবহার করছি, তাহলে 1250 কোটি টাকা। এখন খেয়াল করেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তন কি পজিটিভ না নেগেটিভ? এখন খেয়াল করেন, আমরা যে বর্তমান ভারসাম্য জাতীয় আয় এবং পূর্বের ভারসাম্য জাতীয় আয় এই পরিবর্তন করে, অর্থাৎ বিয়োগফল করে যেটা পেয়েছি তার মান হচ্ছে পজিটিভ। তার মানে আমরা বুঝতে পারলাম উদ্দীপকে যে বলা হয়েছিল সরকারি ব্যয় 625 টাকা যুক্ত করলে ভারসাম্য জাতীয় আয়ের কি পরিবর্তন হবে, যেহেতু পজিটিভ, তার মানে কি ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। গুড, তাহলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে।